নমস্কার, সেভেন এবিট নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে নিন্দুকের ডায়েরি নিয়ে আমি চন্দন সেনগুপ্ত এবং আমার সঙ্গে শ্যামল পাল। আজকের হেডিংটা একটু আপনাদেরকে হয়তো ভাবাচ্ছে বা বিরক্তি উদ্রেক করছে যে বাংলায় বিজেপিকে জেতালো কে, দিদি না মোদী। আমি সবিনয়ে কথাটা বলে নিতে চাই যে বাংলায় বিজেপিকে জিতিয়েছে বাংলার সাধারণ মানুষ, সাধারণ ভোটার, এটা অস্বীকার করা যায় না। কিন্তু সেই সাধারণ মানুষ বা সাধারণ ভোটারদের প্রভাবিত করতে হয়, মানে তাদের বিশ্বাস অর্জন করতে হয়। সেই বিশ্বাস অর্জন একটা জিনিস, পাশাপাশি আরেকটা জিনিস একেবারে উল্টো পথে হাঁটা যায়। যদি কারোর প্রতি প্রচন্ড অবিশ্বাস জন্মায় তাহলেও কিন্তু অপরপক্ষ জয়লাভ করতে পারে। আমার হাতে এই মুহূর্তে আপনারা দেখছেন যে বিজেপি যে একটা ছোটখাটো ইশতেহার প্রকাশ করেছিল, মানে সংকল্পপত্র, সেটা আমার কাছে রয়েছে এবং সেখানে যা যা বলা হচ্ছে, যেমন ধরুন মেধাভিত্তিক স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা চালু হবে, একই কথা বলেছিল সিপিআইএম বা বামফ্রন্ট। স্থায়ী কর্মসংস্থান সুনিশ্চিত করতে হবে, একই কথা বলেছিল বামফ্রন্ট। দুর্নীতিমুক্ত প্রশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, একই কথা বলেছিল বামফ্রন্ট। তাহলে এই দুটো দল যে কথাগুলো বলছে, মোটামুটি দেখা যাচ্ছে বিজেপি এবং বামফ্রন্ট যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে যে নারী নিরাপত্তা, সম্মান, সেটাকে সুরক্ষিত করতে হবে, এগুলো আরো কেউ কেউ বলেছে। তাহলে বিজেপির ওপর এই ভরসাটা, বিজেপির ওপর এই ভরসাটা মানুষ কেন করে? আমার প্রশ্নটা কিন্তু বিজেপির উপর মানুষ ভরসাটা কেন করলেন সেটাও যেমন, পাশাপাশি এই ভরসা করতে মানুষ কেন বাধ্য হলেন। আমরা 4 মে বেলা 12টার আগে বিন্দু মাত্র বুঝতে পারিনি, বিশ্বাস করুন বুঝতে পারিনি, এই কথাটা বলতে আজকে কোনো দ্বিধা নেই। তার আগে অনেক বড় বড় জ্ঞান দিয়েছি, হয়তো অন ক্যামেরা দেইনি, কিন্তু পাড়ায় বসে জ্ঞান দিয়েছি, চায়ের দোকানে জ্ঞান দিয়েছি, বিভিন্ন ভাবে জ্ঞানের আদান প্রদান করেছি যে আপনার বিজেপি এই রাজ্যের জন্য নয়। এটা আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বলেছি যে বিজেপি এই রাজ্যের জন্য নয়। কিন্তু বিজেপি যদি এ রাজ্যের জন্য না হয়, তাহলে বিজেপি এ রাজ্যের জন্য কারা? অবশ্যম্ভাবীভাবে যে নামটা উঠে এসছে, সেটা বামেদের নামটাই আমাদের কাছে উঠে আসে সব সময়। কারণ আমাদের যে সুদীর্ঘ ইতিহাস, সেই ইতিহাসে বামেদের শাসন আমরা দেখেছি। কিন্তু এবার বিজেপি অভূতপূর্ব একটা রেজাল্ট করলো, ইত্যাদি ইত্যাদি। তা আমার মনে হচ্ছে সব কোথাও কোথাও গিয়ে দাঁড়িয়ে, জানি না আমি কতটা সত্যি বলছি কতটা মিথ্যে বলছি, মিথ্যে না আমি কতটা ভুল বলছি, যে এই যে বিজেপির 200 আসন, মানে 200 বেশি আসন, 207টি, এই আসন পাওয়ার পেছনে মোদিজির অক্লান্ত পরিশ্রম, শুভেন্দু অধিকারীর অক্লান্ত পরিশ্রম ইত্যাদি যেমন একটা সুদূর প্রসারী প্রভাব ফেলেছে, তার পাশাপাশি মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকারটি পরিবর্তনের সরকার বলে পশ্চিমবঙ্গে 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, হয়তো প্রতিষ্ঠার পরদিন থেকেই সেই দলের একেবারে সাধারণ কর্মী বলবো না, যারা চারানার নেতা, সেই চারানার নেতার থেকে 16 আনার নেতা পর্যন্ত তাদের যে কীর্তিকলাপ ইদানিংকালে ফাঁস হচ্ছে মানে মানুষই ফাঁস করছেন।
মানুষই পাশ করছেন। কারণ আমরা একটা সময় দেখেছিলাম যে সিপিআইএম নেতা অনুজ পান্ডে তার একটা বাড়ি এলাকার মানুষ ভেঙে দিচ্ছে রাজপ্রাসাদের মতন নাকি সেই বাড়িটা ছিল। তো এখন দেখতে পাচ্ছি যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে অলিতে গলিতে এরকম রাজপ্রাসাদ পাওয়া যাচ্ছে। এখন এই রাজপ্রাসাদ গুলো তো একদিনে তৈরি হয়নি। রাজপ্রাসাদ গুলো মঙ্গল গ্রহ থেকে নামিয়ে এনে বসিয়ে দেওয়া হয়নি। রাজপ্রাসাদ গুলো আস্তে 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 তৈরি হয়েছে। রাজপ্রাসাদ গুলো কেউ তৈরি করেছেন, অর্থাৎ তার পেছনে ইনভেস্ট করেছেন, টাকা পয়সা ব্যয় করেছেন, সেই মানুষটিকে তার প্রতিবেশীরা খুব ভালো জানেন। সেই মানুষটির রোজগারের উৎস কি তার প্রতিবেশীরা খুব ভালো জানেন। তিনি একজন আইএএস অফিসার হতে পারেন, তিনি একজন আইপিএস অফিসার হতে পারেন, তিনি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী হতে পারেন, তিনি একজন রাজ্য সরকারি কর্মচারী হতে পারেন, তিনি একজন নামকরা ব্যবসায়ী হতে পারেন, আবার তিনি একজন রাজনৈতিক নেতাও হতে পারেন। সুতরাং তার প্রতিবেশী তার সম্পর্কে জানে। কিন্তু আমার প্রশ্ন হলো যে 15 বছর পর আজকে এসে ধরুন মানে একেবারে মানে যাকে নিয়ে আলোচনা না করলেই নয় আর কি, এই কারণে আলোচনা না করলেই নয়, তিনি কোন রাজনৈতিক দলের নেতা নন, তিনি একজন আইন রক্ষক এবং ডিসি পদমর্যাদা কলকাতা পুলিশের একজন কর্মচারী। তিনি হচ্ছেন শান্তনু বিশ্বাস সিনহা। ইডি যখন বিভিন্নভাবে আর্থিক বিনিয়োগের অভিযোগে তার কান্দির বাড়িতে, পৈতৃক বাড়ি, সেখানে গিয়ে হাজির হয়, আমাদের সামনে একটা কি বলবো আর কি, সিনেমার মতন রাজপ্রাসাদের ছবি ফুটে উঠল। পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদের সদস্য বা একজন কর্মাধ্যক্ষ, তার নিজস্ব স্টেডিয়াম, এরকম যত বলবো তত বাড়বে সংখ্যাটা। এটা আপনি যদি আপনার অভিজ্ঞতার থেকে দেখেন, যে দেখবেন যে হয়তো আপনার পাড়াতেও ওই 4 আনার থেকে আরম্ভ করে 16 আনার যে তৃণমূল নেতারা রয়েছেন, তারা হয়তো আপনাদের বন্ধু ছিলেন, আপনার বন্ধু ছিলেন। আমি মানে এটাকে পাস্ট টেন্সে ব্যবহার করছি, ছিলেন, এই কারণে যে আজকে সে আপনাকে আর বন্ধু বলে মনে করে না, কারণ সে এখন অনেক হায়ার র্যাঙ্কে চলে গেছে। তার এখন আলিশান বাড়ি, তার থেকেও বড় গাড়ি, তার মানে সারা শরীরে যত সোনা আছে আপনার পুরো পরিবারের যদি সম্পত্তি হিসেব করেন তার থেকে অনেক কম হবে হয়তো। কিন্তু এমন একটা দিন ছিল, সেই মানুষটি পুরুষ মহিলা নির্বিশেষে হয়তো আপনার বন্ধু ছিল, হয়তো আপনার সহপাঠী ছিল, পড়াশোনায় হয়তো আপনার থেকে খারাপ ছিল, এবং পড়াশোনায় খারাপ থাকার কারণেই সে কিছু করতে পারেনি। আপনি হয়তো একটা চাকরি জুটিয়েছেন, সরকারি হোক বেসরকারি হোক, নিজের পরিশ্রমের টাকায় খাচ্ছেন, আর ও কিছু করতে পারেনি বলে রাজনীতির হোল টাইমার হয়ে গিয়ে আজকে সে যে পরিস্থিতির মুখে দাঁড়িয়েছে, সেই পরিস্থিতিটা আপনার চেয়ে ঢের তো বটেই, মানে আকাশ প্রমাণ বড়। তার বাড়ি, তার গাড়ি, তার চাল চলন ইত্যাদি, এবং তার মেকি জনপ্রিয়তা। আজকে বোঝা যাচ্ছে যে সেই জনপ্রিয়তাটা কতটা মেকি ছিল। অর্থাৎ এই যে তাকে ঘিরে একটা বৃত্ত, শয়ে শয়ে ছেলে তার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, সাদা জামা, সাদা প্যান্ট, অথবা মানে সেই মানে আপনি যেরকম যেরকম দেখেছেন আর কি, তারা কেউ নেই আজকে। সেও বাড়ির থেকে বেরোতে ভয় পাচ্ছে। সে হয়তো আজকে আপনাকে ফোন করছে, বাড়ি আছিস, একটু আমার বাড়ির সামনে আয় না। এই যে একটা অদ্ভুত একটা কি বলবো এটাকে,
আবছায়া তৈরি হয়েছিল, রাজনৈতিক আবছায়া তৈরি হয়েছিল আমাদের সামনে, সেটা হয়তো আমাদের দিদির চোখ এড়িয়ে গেছে, হয়তো তৃণমূলের একেবারে যারা সবচেয়ে বড় নেতা তাদের চোখ এড়িয়ে গেছে, তারা কেউ বুঝতে পারেননি, তারা কেউ জানতে পারেননি। কিন্তু আপনি তো পাশের বাড়িতে থাকেন, বা আরো অনেকে তো পাশের বাড়িতে থাকে, প্রচুর মানুষ সেই পাড়ায় থাকে, আরো বেশি মানুষ সেই এলাকায় থাকে, সেই মহল্লায় থাকে। তারা তো ঘটনাটাকে জেনেছে, এবং একটি মানুষের মুখের দিকে তাকিয়ে আমি আজও বিশ্বাস করি যে 15 বছর ধরে তারা এই বিষয়টাকে সহ্য করেছে, এই বিষয়টাকে প্রশ্রয় দেয়নি, কিন্তু বিরুদ্ধেও কিছু বলেনি। তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই 2026 সালে এসে আমি আগের দিনের আলোচনাতেও বলেছিলাম যে আরজি করের যে ঘটনাটা ঘটে গেছিল, আপনারা বলবেন তার আগেও তো এরকম অনেক ঘটনা ঘটেছে। আমি বলছি অনেক ঘটনা ঘটেছে, এবং তারও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি। আমি শুরু করছি, আরজি করের ঘটনা যাওয়ার আগে আমি শুরু করছি 2011 সালে যে হতভাগিনী মহিলাটি বা আমার বোনটির একটা অর্ধনগ্ন পোড়া ছবি ব্যানার আকারে ছাপিয়ে সারা বাংলায় ভরে দেওয়া হয়েছিল, এবং সেই ঘটনার প্রকৃত তদন্তের দাবিতে সরকার পরিবর্তনের দাবি উঠেছিল। সিঙ্গুরের সেই তাপসী মালিক, 2006 সালের ঘটনা। 2026 সালে সরকার পরিবর্তন হলো, অর্থাৎ 20 বছর মাঝখানে কেটে গেছে। আমি ধরে নিলাম সিপিআইএম কিছু করেনি। 2011 থেকে 2026 15 বছর সরকার তাপসী মালিকের যে খুন এবং ধর্ষণের অভিযোগ তোলা হয়েছিল তার বিচার কোথায়? অনেকেই বলতে পারেন হ্যাঁ, সিপিএম এর সময়ই এই ঘটনাটি সিবিআই এর হাতে দিতে বাধ্য হয়েছিল রাজ্য সরকার। সিবিআই প্রাথমিক তদন্তে দুজনকে গ্রেপ্তার করেছিল অভিযোগের ভিত্তিতে। একজনের নাম দেবু মালিক, একজনের নাম সুরিত মল্লিক, সুরিত দত্ত মার্জনা করবেন, সিপিআইএম এর ডাকসাইটের নেতা। কিন্তু প্রমাণের অভাবে সিবিআই তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। যে ছবি ব্যবহার করে, যে মেয়েটির নাম ব্যবহার করে একটা নির্বাচনী বৈতরণী, আরো তার সঙ্গে অনেক ঘটনা ছিল, বামফ্রন্ট আমলের দুর্নীতি, বামফ্রন্ট আমলের জমি নীতি ইত্যাদি অনেক ঘটনা ছিল, কিন্তু তার সঙ্গে এটাও ছিল তাপসী মালিকের ঘটনা। আজকে তার বিচার কেন এখনো পর্যন্ত হলো না, এই প্রশ্নটা আমরা করতে পারি না। অর্থাৎ তাপসী মালিকের যে ঘটনা, এবং যে ঘটনাকে কেন্দ্র করে এই রাজ্যে সিপিআইএম এর পতন নিশ্চিত হয়েছিল। আমি সিঙ্গুর আন্দোলনেরই তো একটা পার্ট তাপসী মালিক, বা বামফ্রন্টের অপশাসনের অন্যান্য সবকিছু বাদ দিয়েও যদি বলি যে তাপসী মালিকের ঘটনাকে কেন্দ্র করে সিপিআইএম এর পতনের সূচনা হয়েছিল, সূচনাটাকে ত্বরান্বিত করা হয়েছিল, আমি বলবো এই তৃণমূল কংগ্রেসের পতন তার সূচনা। অর্থাৎ মানুষের ক্ষোভ, ওই পাশের বাড়ির যে আমার বন্ধুটি বা পাশের বাড়ির আমার প্রতিবেশীটির যে রমরমা বাজার, সে এখন আমার দিকে আর তাকাচ্ছেই না। তার সঙ্গে দেখা করতে গেলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে। সেই পাড়ার ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করছে, সেই পাড়ার রক্তদান শিবির পরিচালনা করছে, সেই পাড়ার যে দুর্গাপুজো, যেটা আমাদের দুর্গাপুজো ছিল, সেই দুর্গাপুজোটা সেই পরিচালনা করছে, এখন আর আমাদের নেই, তার হয়ে গেছে।
এই যে যাবতীয় ক্ষোভ ছিল আমরা প্রকাশ করতে পারছিলাম না দুটো কারণে। এক, প্রশাসনিক একটা ভীতি আমাদের মধ্যে তৈরি হয়েছিল, যার উজ্জ্বল প্রমাণ, যার অকাট্য প্রমাণ শান্তনু বিশ্বাস সিনহা এদের মতন পুলিশ অফিসারেরা আমাদের যে ক্ষোভ, সাধারণ মানুষের যে ক্ষোভ বিক্ষোভ, সেগুলোকে দমন করে রাখতে এই সমস্ত অসাধু রাজনীতিবিদদের সহযোগিতা করে গেছেন। আমরা মুখ খুলতে পারিনি, কিন্তু 8ই আগস্ট 2024 রাতে আরজিকর হাসপাতালে যে ঘটনাটা ঘটল, 9ই আগস্ট যেটা প্রকাশ্যে এলো, সেই ঘটনাটা কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিল। দেখুন, কে রিমঝিম, কে অমুক তমুক, কে রাত জাগর ডাক দিয়েছিল, আমি তাদের বিন্দুমাত্র তাদেরকে ছোট না করেই বলছি, মানুষ সেদিন স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তায় নেমে পড়েছিল একটাই কারণে, যে তাদের মধ্যে যে ভয়, ভীতি, দ্বন্দ্ব, সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিয়েছিল ওই একটি ঘটনা, ওই একটি মেয়ের মুখটা আমরা কেউ দেখিনি। এবং এই যে সরকারের ভূমিকা, প্রথমে কি বলা হলো? প্রথমে বলা হলো একজন নার্স, আমার কাছে প্রমাণ আছে, বিভিন্ন টিভি চ্যানেলের ক্লিপিংস আমি রেকর্ড করে রেখে দিয়েছি। তারপরে বলা হলো যে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। তারপরে বলা হলো আত্মহত্যা। তারপরে কি হয়েছে সবটা আপনারা জানেন। কিন্তু 14ই আগস্ট রাতে, 2024 সালের 14ই আগস্ট রাতে যে জনবিস্ফোরণ ঘটল সারা পশ্চিমবঙ্গে, তৃণমূল কংগ্রেসের বুঝে নেওয়া উচিত ছিল যে আর না, অনেক হয়েছে, এবার আমাদের রাশ টানতে হবে, কিন্তু তার উল্টোটাই তারা করলেন। পাড়ায় পাড়ায় যারা রাত জাগছে, ওই রাত দখলে অংশ নিচ্ছে বিভিন্ন সময়, পাড়ায় পাড়ায় যারা এই অভয়া আন্দোলন নামে যে আন্দোলনটা গড়ে উঠেছিল তাতে অংশগ্রহণ করছে, তাদেরকে থ্রেট করা, তাদেরকে মারধর করা, অভয়া আন্দোলনের নামে যে সংগঠন গড়ে উঠছে সেই সংগঠনকে যেভাবে হোক দমন করা, যাবতীয় যা কাজ, বলে না যে পতন যখন ঘনিয়ে আসে তখন আমরা বারংবার ভুল করি, সেই ভুলগুলো 2024 সালের অগাস্ট মাস থেকে শুরু হল। কে করলেন? মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। এবং মানুষের যে পুঞ্জীভূত রাগ, মানুষ বুঝে গেল 14ই আগস্ট রাতে একত্রিত ভাবে রাত জেগে, এবং তার পরবর্তীতে দফায় দফায় এই অভয়া আন্দোলন আমাদেরকে একটা জিনিস শেখালো, যে এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এরা সবাই কাগুজে বাঘ। সত্যি তো কাগুজে বাঘ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা বাদ দিয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেসের খুব কম এমপি আছেন, খুব কম এমএলএ আছেন, খুব কম কাউন্সিলর আছেন, খুব কম পঞ্চায়েত প্রতিনিধি আছেন যারা গতকাল পর্যন্ত ভোটে জিততে, গতকাল বলবো না, গত 4টা মে পর্যন্ত ভোটে জিততে পারতেন। শুধু এই একজন ভদ্র মহিলার ছবি পিছনে লাগিয়ে তারা যা খুশি করে গেছেন, আমরা দেখেছি, আমরা বুঝেছি, আমরা প্রতিবাদ করতে পারিনি। এখন আপনারা আমাকে একটা প্রশ্ন করতে পারেন যে সিপিআইএম তো একই কথা বলছি, অর্থাৎ বিজেপি সরকার পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সিপিএমও তো একই কথা বলছিল যে পাল্টানো দরকার। তাহলে মানুষ সিপিআইএম এর প্রতি বা বামফ্রন্টের প্রতি তাদের আস্থাটা প্রকাশ করলো না কেন? তার উত্তর এক কথায় হওয়া খুব মুশকিল, কারণ সেটা সম্পূর্ণ একটা আলাদা প্রসঙ্গ।
আজকে যে দুটো দল লড়াই করছে তারা আদর্শগতভাবে মানে মনোভাবাপন্ন। আজকে তৃণমূলের আকাশ ছোঁয়া দুর্নীতি তাকে আকাশ থেকে টেনে মাটিতে নামিয়েছে, আর বিজেপিকে সেই আকাশে পৌঁছে দিয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস অধিষ্ঠান করত। কিন্তু এই দুটো দলের যে আদর্শগত জায়গা, জাতীয়তাবাদ, তার সঙ্গে সিপিআইএম এর আদর্শগত কিছু তফাৎ রয়েছে, এবং সেই আদর্শগত তফাৎ এ বাংলার মানুষ পছন্দ করেন, অতীতে বারংবার প্রমাণ হয়েছে, এবং এখনো যে খুব অপছন্দ করেন তাও নয়, এই ভোটেও প্রমাণ হয়েছে। কিন্তু সিপিএম এর যে সামগ্রিক সংগঠন, সেই সামগ্রিক সংগঠন, তার সঙ্গে বিজেপির যে সামগ্রিক সংগঠন, অর্থাৎ বিজেপি কেন্দ্রে রয়েছে, বিজেপি পশ্চিমবঙ্গ বাদ দিলে দেশের আরো 21টা রাজ্যে তারা শাসন করছে। সিপিআইএম মাত্র কেরলে ছিল, ত্রিপুরায় এই বিজেপির কাছেই হেরেছে, কেরলে এবার হেরে গেছে। সুতরাং এদের যে সামগ্রিক সংগঠন, সেই সংগঠনটাকে বাংলার মানুষ এই মুহূর্তে তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায়, হয়তো এই কথাটা ভাবেননি বা বিশ্বাস করেননি। হয়তো ভেবেছেন যে ভবিষ্যতে দেখা যাবে। আগে এই যে দুর্নীতির একটা মহাদ্রুম, অর্থাৎ বিশাল গাছ, যে গাছটা কার্যত আমাদের সবাইকে তার যে অন্ধকারের দিক, সেই অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছিল, এটাকে আগে কাটা দরকার। কেটেছি, এবং এটা প্রমাণ হয়েছে। দেখুন, আজকে শুধুমাত্র বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়েছে। গত 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে মানে সংখ্যাধিক্য তাদের লোকসভার আসনের নিরিখে। পশ্চিমবঙ্গের 121টা পৌরসভার মধ্যে 120টা পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে, অসংখ্য পঞ্চায়েত তৃণমূলের দখলে। তাহলে শুধুমাত্র বিধানসভা ভোটে হেরে গিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে আত্মসমর্পণ করলো, আপনারা সবাই যারা বড় চ্যানেল দেখেন, সারাদিন দেখতে পাচ্ছেন, বা আমাদের চ্যানেলও যারা দেখেন তারাও দেখতে পাচ্ছেন যে সর্বত্র কার্যত নতি স্বীকার করছেন, কার্যত পরাজয় স্বীকার করে নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের জয়ী কাউন্সিলররা, তৃণমূল কংগ্রেসের জয়ী সাংসদেরা, সদ্য নির্বাচিত বিধায়কদের, বিজেপি বিধায়কদের গুণকীর্তন করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি ঘোষণা করছেন, সেই কর্মসূচিগুলোতে কার্যত ফাঁকা থাকছে, ফ্লপ করছে। কেন? তার কারণ একটাই, যে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছিলেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো বাদ রাখা যাবে না, যে দুর্নীতিকে মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছর ধরে প্রশ্রয় দিয়েছিলেন, এবং সেই প্রশ্রয়ে বাংলার মানুষের ভালোবাসা তার প্রতি ধীরে 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 কমে এসছে, এটা উনি বুঝতে পারেননি। তাই তিনি যত বেশি 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতি আগ্রাসী হয়েছেন তিনি এবং তার দল এবং তার ভাইপো, যত বেশি আগ্রাসী হয়েছেন বিজেপির পক্ষে, সেটা তত মঙ্গলদায়ক হয়েছে। উনি যত বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন, বাংলার মানুষ তাদের বাস্তব অভিজ্ঞতার যে দুর্নীতি, সেই দুর্নীতির দিকে তারা টেরা চোখে তাকিয়েছে, যে এই মানুষটা দুর্নীতির কথা বলছে। আর আমার বাড়ির পাশে এরই দলের যে, কি বলবো, 4 আনার নেতা, 8 আনার নেতা, নাকি 12 আনার নেতা, তার দিকে তো একবারও আঙুল তুলছেন না।
অর্থাৎ পুলিশ প্রশাসন থেকে একেবারে পাড়া চালানার নেতা দুর্নীতিতে যে ঢেকে গেছিল সেটা বাংলার মানুষ উপলব্ধি করেছিল, বাংলার মানুষ তারা প্রত্যক্ষ করেছিল, কিন্তু প্রতিবাদ করতে পারেনি। আজকে যখন দেখেছে যে একদিকে সিপিআইএম প্রখরভাবে মাঠে ছিল, অন্যদিকে বিজেপি প্রখরভাবে মাঠে ছিল, সেখানে তারা এই দুর্নীতির প্রশ্নেই, শুধুমাত্র এই দুর্নীতির প্রশ্নেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন আক্রমণ শানাচ্ছেন বামফ্রন্টকে, তখন মানুষ হাসছে যে তোমার চালানার নেতার যে দুর্নীতি, বামফ্রন্টের একজন মন্ত্রীর অত দুর্নীতি নেই। সাধারণ মানুষ চায়ের দোকানে বসে আলোচনা করছে। এই তৃণমূল নেতৃত্ব যখন দুর্নীতির প্রশ্নে বিঁধছেন বিজেপিকে, তখন ওই মানুষটাই আর চোখে বলছে যে তোমার একটা পাড়ার নেতার যা দুর্নীতি, এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি, ভবিষ্যতে কি হবে জানি না, এই মুহূর্তে বিজেপির কোন নেতার সেই দুর্নীতি নেই। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র দুর্নীতির প্রশ্নে আপোষ করে, আমি বাধ্য হচ্ছি শব্দটা ব্যবহার করতে, আপোষ করে, কারণ ওনার আপোষ করা ছাড়া আর কোনো জায়গা ছিল না। কারণ একেবারে 1 নম্বর থেকে যদি ওনার দলে 1 লক্ষ নম্বর পর্যন্ত ওই বিভিন্ন মাপের নেতা থাকেন, প্রত্যেকটি মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিলেন। আমার ভাবতে অবাক লাগে, পাঁচু রায় অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ ছিলেন আমাদের কাছে। আমরা যখন কলেজ বেলায় ওনার লেখা পড়ছি বিভিন্ন পত্রপত্রিকায়, উনি সম্পাদকীয় কলমে, এই চিঠিপত্র কলমে চিঠি পাঠাতেন, এবং সেই চিঠিগুলো এতটাই বাস্তবসম্মত। মনে রাখতে হবে সে সময় কিন্তু বামফ্রন্ট সরকার, তিনি বামফ্রন্ট সরকারের এক একটা ভুল ধরে যেভাবে চিঠি লিখতেন, আমরা অবাক হতাম ভদ্রলোকের, শুধুমাত্র লেখনী শক্তির জন্য নয়, তার সাহস, তার ভাষা জ্ঞান ইত্যাদি দেখে। আজকে যখন দেখি সেই পাঁচু রায় দুর্নীতির দায় তাকে ইডি তলব করে, তখন আমাদের বুঝতে অসুবিধা হয় না যে ওই দলটার মধ্যেই কার্যত ঘুম এমন ভাবে ধরেছিল যে যারা 2-1 মানুষ আছেন এখনো পর্যন্ত, আমি বিশ্বাস করি প্রত্যেকটা দলে কিছু মানুষ ভালো থাকেন, তাদেরও মানুষ আর বিশ্বাস করছেন, সুতরাং এই নির্বাচন বিজেপি তার এই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এই স্লোগানে যতটা না জিতেছেন, তার থেকে বোধহয় বা মোদিজির আশ্বাসনে, বিজেপির ভাষায় বললাম আশ্বাসন, যতটা জিতেছেন, শুভেন্দু অধিকারীর পরিশ্রমে যতটা জিতেছেন, পাড়ার সামান্য বিজেপি কর্মীদের পরিশ্রমে যতটা জিতেছেন, তার থেকে অনেক বেশি জিতেছেন বিজেপি প্রার্থীরা তৃণমূল কংগ্রেসের দুর্নীতির যে সর্বগ্রাসী চেহারা, তার বিরুদ্ধে মানুষের যে প্রতিবাদ, যে বিস্ফোরণ, তার ফল হিসেবে। এখানে অবশ্যই এই বিষয়টাকে একত্রিত করে জয়টাকে ছিনিয়ে নেওয়া বিজেপির কৃতিত্ব, এবং সিপিএম ঠিক উল্টো দিক থেকে ভাবতে গেলে এটা সিপিএম সেটা পারেনি করতে, ভবিষ্যতে পারতে পারে। কারণ আমার রাজ্যে এখন বলতে গেলে মুখোমুখি দুটো দল, কারণ তৃণমূল আত্মসমর্পণ করে ফেলেছে, আমরা দেখতে পাচ্ছি সর্বত্র আত্মসমর্পণ করে ফেলেছে। আজকে কিন্তু পশ্চিমবঙ্গে দুটো দল মুখোমুখি দাঁড়িয়ে গেছে, একটার নাম বিজেপি, যারা ক্ষমতায় রয়েছে, এবং ক্ষমতায় পৌঁছে তারা যে উল্কার গতিতে এমন কিছু কাজ করছেন যেগুলোকে সবাই ধন্য ধন্য করছে। আমার পরামর্শ থাকবে যে কাজের গতি
কমাতে হবে। কারণ খুব ভালো যদি একসঙ্গে আপনি করেন তাহলে আমরা বোধহয় হজম করতে পারবো না। এটা বিজেপির শীর্ষ নেতৃত্বরা নিশ্চয়ই জানেন, তারাও এই আস্তে 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 তাদের গতি কমাবেন এবং যেভাবে তারা সাজিয়ে রেখেছেন, আমি আগের দিনের আলোচনাতেও বলেছিলাম যে তাদের কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী বিজেপি আগামী 5 বছর এই রাজ্যটাকে শাসন করবে এবং তার পরবর্তী সময় কি হবে সেটা তো এই 5 বছরের রেজাল্ট, এই 5 বছরের তাদের যে মানে কার্যকলাপ, সেটাই পরবর্তী 5 বছরের জন্য নির্ধারক শক্তি হয়ে দাঁড়াবে। সুতরাং একটা কথা পরিষ্কার করে আমি একদম সবশেষে বলি যে এ রাজ্যে বিজেপির জয়ের পেছনে নরেন্দ্র মোদীজির বা শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্য বা বিজেপির যে কোনো নেতার নিশ্চয়ই বড় ভূমিকা রয়েছে, কিন্তু সবচাইতে বড় ভূমিকা নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের একেবারে আকণ্ঠ দুর্নীতি, যার বিরুদ্ধে বাংলার মানুষ ভোট দিয়েছে এবং বিজেপি আজকে শাসন ক্ষমতায়। সবাই খুব ভালো থাকবেন আর মতামত জানিয়ে আমাদেরকে একটু সমৃদ্ধ করবেন, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভরাত্রি, জয় হিন্দ।